Uh, Hello, Assalamu alaikum. Welcome to everyone to my lecture today. This lecture is for the student of Department of English, and the course code is Law 109, course title Introduction to Law. I hope that all of you are in great shape by the grace of Almighty God, and thanks for keep your patient in our online lecture system, and best wishes for your upcoming final examination. So at first I would like to give you some essential topics which will be most important for much more important for our upcoming final examination. আমাদের যে ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সামের জন্য যে টপিকগুলো আমরা অনলাইনে স্টাডি করব, এগুলো থেকে আমরা কোশ্চেন বা ডিসকাস করব ফাইনালের জন্য। সো দ্য টপিকস আর নাম্বার 1, administration of justice, importance of administration of justice, types of administration of justice, and difference between civil and criminal administration of justice. Number 2, theories of punishment and their effectiveness. Theories of punishment and their effectiveness. Number 3, human rights and fundamental rights. Human rights and fundamental rights. Number 4, importance of law and significance of constitution. Number 5, rule of law and separation of power in Bangladesh. And the last one, number 6, court structure in Bangladesh, civil law, intellectual property law, and environmental law. So আমরা মনে হয় অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অলরেডি করেছিলাম, থিওরিস অফ পানিশমেন্ট আলোচনা করেছিলাম মিড টার্মের পর। আমি তারপরও একবার সবগুলো টপিকস একটু তোমাদের সাথে হালকা করে আমি একটু আলোচনা করছি। যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসকে বাংলায় বলে বিচার প্রশাসন। হ্যাঁ, আসলে এখানে বিচার প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলতে বুঝি প্রশাসন, আর জাস্টিস বলতে বুঝি ন্যায় বিচার বা বিচার, অর্থাৎ বিচার প্রশাসন। এবং প্রত্যেকটি ইনস্টিটিউশন, আমরা জানি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে তাদের দৈনন্দিন ডেইলি অ্যাফেয়ার্সগুলো তারা এক্সিকিউট করে থাকে। ঠিক তেমনি বিচার প্রশাসন হচ্ছে সেই প্রশাসন, দোজ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট যারা এই জাস্টিস রিলেটেড, ল রিলেটেড অল দ্য অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিসগুলো এক্সিকিউট করে থাকে। এবং আমরা জানি ল এক্সিকিউট এবং বিচারিক কার্যক্রম চালানোর জন্য যে ইনস্টিটিউশনটা সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে তা হচ্ছে কোর্ট, আদালত। অর্থাৎ আদালতই হচ্ছে বিচার কার্যক্রম পরিচালনা করার মূল প্রতিষ্ঠান। তো আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বলতে কিন্তু আলটিমেটলি আদালত ব্যবস্থা বা কোর্ট সিস্টেমটাকেই এখানে বোঝাচ্ছি। অর্থাৎ দৈনন্দিন প্রত্যেক দিনের যে আদালত কার্যক্রম পরিচালিত হয় একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে, ওটাকেই কিন্তু আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এবং এই আমরা যদি বলি কেন এই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের দরকার আছে, যেমন বলছি ইম্পর্টেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কেন দরকার, আসলে প্রত্যেকটি ইনস্টিটিউশনই প্রপারলি রান করার জন্য, ম্যানেজ করার জন্য একটা প্রশাসনিক ব্যবস্থা থাকা দরকার। তেমনি বিচারিক প্রক্রিয়াটি যেমনটি বিশাল ব্যাপক একটি ধারণা। হ্যাঁ, বিচারিক ব্যবস্থার মধ্যে অনেক কিছু জড়িত থাকে। হ্যাঁ, এই মামলা করা থেকে শুরু করে, মামলা ফাইল করা থেকে শুরু করে, ইনভেস্টিগেশন করা থেকে শুরু করে, উইটনেস নেওয়া থেকে শুরু করে, তারপরে আর্গুমেন্ট হবে, তারপর জাজমেন্ট হবে, তারপর তাদেরকে জেলে পাঠানো হবে, তারপরে কেউ যদি ডেথ সেন্টেন্স হয় তাকে মৃত্যুদণ্ড কার্যকর হবে। এই সবগুলোর মধ্যে এক ধরনের একটা সমন্বয় থাকা দরকার। এবং এগুলোর মধ্যে কিন্তু এক ধরনের সমন্বয় সাধন করার জন্য একটা ইনস্টিটিউশনের কিন্তু একটা ভূমিকা থাকতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস কিন্তু এই সকল বিষয়গুলোকে, প্রত্যেকদিনের দৈনন্দিন কাজগুলোকে তারা পরিচালনা করে থাকে। এবং এই কারণেই কিন্তু দরকার আছে, যদি এই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস না থাকে তাহলে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। কারণ তখন সব কিছুর মধ্যে একটা হজবরল অবস্থা তৈরি হবে। কারণ প্রশাসনিক ব্যবস্থা যেখানে মানে স্ট্রিক্টলি কোনো রুলস অ্যাপ্লাই করতে না পারে, সেখানে কিন্তু আসলে যে যার মতো করে কাজ করতে থাকে। হ্যাঁ, তো একটা বিশৃঙ্খলা, ইনডিসিপ্লিন একটা সিস্টেমে পরিণত হয়। তো এই কারণে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস দরকার আছে। আর আমরা যদি টাইপস অফ অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস, দেয়ার আর 2 টাইপস অফ
অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, নাম্বার 1 সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, নাম্বার 2 ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। অর্থাৎ বিচার প্রশাসনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেওয়ানি বিচারিক প্রশাসন, আরটা হচ্ছে ফৌজদারি বিচারিক প্রশাসন। অর্থাৎ একদিকে এই যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস তারা একদিকে দেওয়ানি মামলাগুলোকে পরিচালনা করে, বিচার কাজ পরিচালনার সাথে যুক্ত হয়, অপরদিকে যে ফৌজদারি অপরাধগুলো সেই বিচার প্রশাসন সেইগুলোকে পরিচালনা করে। আর আমরা আগেই জেনেছি যে সিভিল কেস বা ক্রিমিনাল কেসগুলোকে, সিভিল কেস বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস মূলত কারো অধিকার, জায়গা জমি এই বিষয়গুলো ডিল করে। আর ফৌজদারি বা ক্রিমিনাল অফেন্স যেগুলো আছে তারা কিন্তু চুরি, ডাকাতি, খুন, মার্ডার যত ধরনের অপরাধ আছে সবগুলোকে নিয়ে ডিলিংস করে। আর তোমাদের কিন্তু এটাও আমি তোমাদেরকে একবার আবার বলছি যে তোমার একটু বাসায় একটু স্টাডি করতে হবে যে ডিফারেন্স বিটুইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস। যদিও দুইটা সিভিল অ্যান্ড ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস দুইটাই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের অংশ, কিন্তু এই দুইটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হ্যাঁ, পার্থক্য রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা জানি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিসের মধ্যে সিভিল কেসগুলোই তারা দেখাশোনা করে, আর ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস যত ফৌজদারি অপরাধগুলো আছে এগুলি তারা দেখাশোনা করে। আর এইগুলোর উপর ভিত্তি করে পার্থক্যগুলো আমরা করব। 2 নম্বর টপিক্সটা তোমাদেরকে ফাইনালের জন্য যেটা দিচ্ছি, থিওরিজ অফ পানিশমেন্ট অ্যান্ড দেয়ার ইফেক্টিভনেস। অর্থাৎ যে আমাদের যে শাস্তি সংক্রান্ত মতবাদ আছে সে মতবাদগুলো এবং মতবাদগুলোর কার্যকারিতা। এক্ষেত্রে প্রথমে যদি আমরা জানতে হয় যে এই যে আমরা একটু আগে পড়লাম অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের আরেকটা কাজ কিন্তু হচ্ছে পানিশমেন্ট দেওয়া। অর্থাৎ যে অফেন্ডার যে অফেন্স করেছে তাকে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে পানিশমেন্ট দেওয়াটাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের একটা কাজ। তো এই ক্ষেত্রে যদি প্রথমে বলি যে পানিশমেন্টটা কি, পানিশমেন্ট হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাফারিং। এটা উইথ ডিউ প্রসিডিওর, তো লিগেল প্রসিডিওরের মাধ্যমে যে অফেন্ডার বা ক্রিমিনাল তাকে একটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাফারিংয়ের মধ্যে দেওয়া, এটাই হচ্ছে পানিশমেন্ট। এবং এই শাস্তির মাধ্যমে কিন্তু যে অপরাধ করেছে তার এক ধরনের মানসিক কষ্টের মধ্যে তাকে থাকা লাগে, পাশাপাশি শারীরিক কষ্ট তাকে ভোগ করতে হয়। মানসিক কষ্ট হচ্ছে জেলখানায় সে থাকলো, জেলখানা থাকার পর সেটা মানসিক মেন্টাল একটা সাফারিংয়ে থাকবে যে আমি সবার সাথে মিশতে পারছি না, সামাজিকতা রক্ষা করতে পারছি না, পরিবারের লোকজনের সাথে নেই, এটা তার মেন্টাল সাফারিং। আর ফিজিক্যাল সাফারিংটা যেটা হয়, অনেক সময় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হচ্ছে বা ফিজিক্যালি তাদের উপর কোনো ধরনের একটা অ্যাপ্লাই করা হচ্ছে কোনো ধরনের একটা সিস্টেম, ওটাও কিন্তু আমরা বলছি যে সাফারিং, ফিজিক্যাল সাফারিং। তো পানিশমেন্টের তো অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আমরা যদি বলি শাস্তি কেন দরকার, শাস্তি যদি না থাকে তাহলে কিন্তু লয়ের কোনো ভ্যালু থাকবে না। লয়ের ভ্যালু থাকতে হলে পানিশমেন্ট অবশ্যই থাকতে হবে, কারণ শাস্তি না থাকলে, পানিশমেন্ট না থাকলে ওই লকে কেউ ভয় পাবে না। সো সোসাইটিতে সিকিউরিটি, পিস এগুলো মেনটেন করার জন্য পানিশমেন্ট থাকার দরকার আছে। পানিশমেন্ট থাকার দরকার আছে একটা উদাহরণ তৈরি করার জন্য, যে তোমরা যদি এই অপরাধ করো, মিস্টার এক্সকে আমরা এই পানিশমেন্ট দিয়েছি, ভবিষ্যতে কে করলে তাকেও ওই পানিশমেন্ট দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ শিক্ষা নেয়। হ্যাঁ, এই সকল কিছুর জন্য কিন্তু দেখা যাচ্ছে পানিশমেন্ট মানে এটা লয়ের একটা অন্যতম ম্যান্ডেটরি যদি এলিমেন্ট বলি, অবশ্যই বলবো পানিশমেন্ট। তো এই ক্ষেত্রে এই শাস্তি কেন দেওয়া হয় এবং শাস্তির কেন প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে জুরিস্ট বা আইন বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন থিওরি বা মতবাদ দিয়েছেন। অনেক মতবাদ আছে, এর মধ্যে সবগুলো মতবাদ আমাদের পড়ানোর মতো, আমরা হয়তো যদি পড়তে যাই লেকচার, অনেকগুলো লেকচার, মানে মনে হয় আমাদের 50-100টার মতো লেকচারই লাগবে এই যদি পৃথিবীর সব থিওরিজগুলো নিয়ে আসি। কিন্তু আমরা বেসিক্যালি জুরিসপ্রুডেন্সের আলোকে মেইন 4-5টা থিওরিজগুলোই আমরা একটু ডিসকাস করব। যেমন থিওরিজগুলোর মতো আমাদের সাথে অলরেডি ক্লাসে বোধহয় আলোচনা হয়েছিল। 1 নম্বর থিওরিজ আমরা পড়েছিলাম যে ডিটারেন্ট থিওরি। ডিটারেন্ট থিওরি হচ্ছে দৃষ্টান্তমূলক মতবাদ, ডিটারেন্ট থিওরি। তারপরে হচ্ছে রেট্রিবিউটিভ থিওরি, প্রতিশোধমূলক মতবাদ। তারপরে ছিল রিফর্মেটিভ থিওরি। রিফর্মেটিভ থিওরি হচ্ছে নিজেকে সংশোধনমূলক মতবাদ। আর প্রিভেন্টিভ থিওরি নিবৃত্তনমূলক মতবাদ। এই 4টাই কিন্তু মূল থিওরি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা মূলত দেখি। তো এই ক্ষেত্রে এই 4টা থিওরির মতবাদ, শাস্তির 4টা মতবাদ এক কথাই ওরা বলতেছে যে ওরা মূলত শাস্তির উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলছে। যেমন ওখানে যদি আমরা ডিটারেন্ট থিওরির কথা বলি, দৃষ্টান্তমূলক মতবাদ, ওখানে ওরা বলছে যারা এই থিওরিকে সমর্থন দিচ্ছে, সাপোর্টার, তারা বলতেছে এরকম এরকম ধরনের শাস্তি হওয়া উচিত যেটা সমাজে দৃষ্টান্ত বা এক্সাম্পল ক্রিয়েট করে, এবং এক্সাম্পল ক্রিয়েট করার ফলে ভবিষ্যতে কেউ আর অপরাধ করতে পারবে না ভয়ে। এটা হচ্ছে এক ধরনের
এই মতবাদটাই তারা এস্টাবলিশ করতে চায়, এবং এই মতবাদ অনুযায়ী যদি শাস্তি দেওয়া হয়, এটা কোনো কঠিন ধরনের শাস্তি সাধারণত ওরা এটা সাপোর্ট করে থাকে, মৃত্যুদণ্ডকেই ওরা সাপোর্ট করে থাকে। তো অন্যদিকে আবার আমরা যদি দেখি রেট্রিবিউটিভ থিওরি বলতেছে প্রতিশোধমূলক মতবাদ। ওখানে বলতেছে যে শাস্তির একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যেন যার সাথে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তার বা তাদের যারা আত্মীয় স্বজন লোক আছে তাদের মধ্যে এক ধরনের একটা প্রতিশোধ স্পৃহা কাজ করে, যে আমার লোকের হত্যা করা হয়েছে, আমার লোকের সাথে অন্যায় করা হয়েছে, তখন ওই প্রতিশোধটাকে দমন করার জন্য কিন্তু শাস্তি প্রদান করা হয়। অর্থাৎ অন্যের মধ্যে যেন যে একটা প্রতিশোধ স্পৃহা থাকে, ওই প্রতিশোধ ভেঞ্জেন্স, এই জিনিসটাকে সাপোর্ট করার জন্য পানিশমেন্ট দেওয়া হয়। কারণ পানিশমেন্ট দিলে তখন যারা ভিকটিম বা ভিকটিম রিলেটেড যারা আছে তারা তখন এটার একটা শান্তি অনুভব করে। এই কারণে তারা বলতেছে এই কারণে শাস্তি দেওয়া দরকার ওই থিওরি অনুযায়ী, এবং ওই থিওরি অনুযায়ীও কিন্তু কঠিন শাস্তির কথা, মারাত্মক ধরনের শাস্তির কথা বলা হয়। তারপর আমরা যদি বলি রিফর্মেটিভ থিওরির কথা যদি বলি, রিফর্মেটিভ থিওরি হচ্ছে সংশোধনমূলক মতবাদ। অর্থাৎ এই থিওরি অনুযায়ী যারা এই থিওরির সাপোর্টার তারা বলছে যে এই অপরাধকে আমরা ঘৃণা করব, অপরাধীকে নয়। তো এই ক্ষেত্রে অপরাধকে ঘৃণা করতে হলে অপরাধটাকে তারা বলতেছে একটা রোগের সাথে তুলনা করেছে, যে ডিজিজ, ক্রাইম যে ডিজিজ, আর পেশেন্ট হচ্ছে যারা ক্রাইম করছে তারা হচ্ছে পেশেন্ট। তো পেশেন্টকে যেমন ডাক্তাররা সুস্থ করে তোলে, তো আমাদের শাস্তির মাধ্যমটা, প্রক্রিয়াটা এরকম হবে যেন যারা অফেন্ডার বা অফেন্স করেছে, ক্রিমিনাল, তারা যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক সোসাইটিতে ফিরে আসতে পারে। তো এই ধরনের শাস্তিগুলো আসলে সংশোধনমূলক কিছু প্রক্রিয়ার সাথে যুক্ত হয়। তাদেরকে একটা জায়গায় হয়তো রাখা হয়, তাদের মেন্টাল যে মানসিক মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা হয়, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। যদি আমরা কিশোর সংশোধনাগারগুলো দেখি, আসলে কিন্তু এই মতবাদের উপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন সংশোধনাগারগুলো প্রতিষ্ঠিত আছে, যেন পরবর্তী থেকে তারা সমাজে এসে মিশতে পারে। অর্থাৎ তারা ঘৃণা করছে না অপরাধীকে সার্টেন পিরিয়ডের পর ওরা সমাজে ইনক্লুড করে নিচ্ছে ওই রিফর্মেটিভ থিওরি অনুযায়ী। আর প্রিভেন্টিভ থিওরি বলতেছে রোগ আসার আগেই রোগকে প্রতিরোধ করে ফেলো। হ্যাঁ, প্রিভেন্টিভ মেজারমেন্ট ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয় প্রতিরোধই সর্বোচ্চ মানে বেটার একটা মেকানিজম। তো এই ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ তোমরা এরকম ধরনের শাস্তি দাও, এরকম ধরনের আইনগত প্রক্রিয়া তৈরি করি যার মাধ্যমে ভবিষ্যতে অপরাধ করার মতো সুযোগ না পায় কেউ। হ্যাঁ, মানে এরকম একটা সিস্টেমে আমরা দাঁড় করাবো শাস্তির প্রক্রিয়াটাকে, যেন অপরাধ আর শাস্তি মানে অপরাধ করার স্কোপ না পায়। এই ক্ষেত্রে হতে পারে আমরা কনফিসকেশন, বা আমরা যদি লাইসেন্স যে নিয়ে ড্রাইভার, অর্থাৎ কোনো ড্রাইভার তো গাড়ি চালিয়ে অপরাধ করেছে, সিগন্যাল অমান্য করেছে, এই ক্ষেত্রে লাইসেন্সটা বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। এই লাইসেন্সটা বাজেয়াপ্ত করার অর্থ হলো, এই পানিশমেন্টের অর্থ হলো সে ভবিষ্যতের গাড়ি চালাতে পারবে না, তাকে প্রিভেন্ট করে ফেলা হচ্ছে, তাকে সাময়িকভাবে নিবৃত্ত করা হয়েছে, তুমি আর এই কাজ করতে পারবে না, তোমার কাজ এখানেই শেষ। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন ধরনের যে মেকানিজমগুলো আছে এর মাধ্যমে নিবৃত্ত করা হয় কোনো ব্যক্তি যেন অপরাধ করতে না পারে। তবে এটা যে শুনে রাখা দরকার যে এক এক ধরনের শাস্তি সব জায়গায় কিন্তু এই একটা মতবাদ দিয়ে সব জায়গাকে নিয়ন্ত্রণ করা কঠিন, এবং প্রত্যেকটা মতবাদেরই কিছু ক্রিটিসিজম আমরা চাইলে বের করতে পারি, নেগেটিভ সাইড, যে সবসময় কিন্তু এই কঠিন শাস্তি দিয়েই অপরাধকে দমন করা যায় না। অপরাধ দমন করে না, যারা অপরাধটাকে মানে যেভাবে হোক এক্সিকিউট করবে, তাদেরকে যত কিছু ভয় দেখানো হোক, তারা কিন্তু অপরাধ করবেই। এবং আরও যদি আমরা বলি যে একটা অপরাধীকে আর সেকেন্ড টাইম যদি সুযোগ দেওয়া না হয়, এটা অনেক সময় মনে হয় যে তার সাথে ইনজাস্টিস করা হয়েছে। হ্যাঁ, যে তারও একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে নিজেকে প্রুফ করার যে সেও ভালো হতে পারে। আবার এটাও ঠিক, এখানে আরেক ধরনের সমালোচনা ক্রিটিসিজম হতে পারে যে এই প্রিভেন্টিভ বা রিফর্মেটিভ থিওরি দিয়ে সব অপরাধীকে আমরা নিয়ন্ত্রণও করতে পারবো না। যারা হেবিচুয়াল অফেন্ডার, রক্তে যাদের ক্রাইম অপরাধ মিশে গিয়েছে, তাদেরকে যত কিছু ভালো কথা বোঝানো হোক, এরা কিন্তু অপরাধ করবেই, কারণ এদের রক্তে এদের ক্রাইম মিশে গিয়েছে এবং এরা খারাপ কাজ করবেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সব থিওরি দিয়ে সব জায়গায় জাস্টিফিকেশন আমরা করতে পারবো না। তো এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বা, এবং তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে কোন সোসাইটির জন্য কোন থিওরিটা মানে অ্যাপ্লাই করা পসিবল। অর্থাৎ যদি বলা হয় বাংলাদেশের সমাজ ব্যবস্থা এরকম, বাংলাদেশে এই হচ্ছে এগুলো, তুমি কি মনে করে পার্সোনালি কোন থিওরিটা বাংলাদেশে অ্যাপ্লাই করলে সোসাইটিকে আমরা স্টেবল রাখতে পারবো। সো এই বিষয়গুলো নিয়ে থিওরিজ অফ পানিশমেন্ট চ্যাপ্টারে আলোচনা আমরা করেছি বা করব। তারপর আমরা বলছি 3 নম্বর তোমাদের টপিক হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। হিউম্যান রাইটস মিনস মানবাধিকার, ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। আর হিউম্যান রাইটস হচ্ছে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার ফলে এজ এ হিউম্যান বিইং তোমার যে অধিকারগুলো আছে সেগুলো হিউম্যান রাইটস। আর ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তুমি কোনো দেশের নাগরিক হওয়ার ফলে তোমাদের দেশের সংবিধান, কোনো দেশের সংবিধান ওই দেশের নাগরিককে যে অধিকারগুলো দিচ্ছে
তার দেশের নাগরিক হিসেবে, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। হ্যাঁ, এবং আমাদের সবসময় মনে রাখতে হবে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু ওই হিউম্যান রাইটস থেকেই ধার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং আমরা জানি রাইটস অনেক ধরনের আছে। রাইটস থেকে রাইটস সাধারণ অধিকার এক জিনিস, হিউম্যান রাইটস আরেক জিনিস, ফান্ডামেন্টাল রাইটসও আরেক জিনিস। তো এই ক্ষেত্রে তোমাদের যে হিউম্যান রাইটস মানবাধিকার, তুমি মানুষ, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরপরই তোমার এই অধিকারগুলো তুমি পাবা। এক্সাম্পল স্বরূপ রাইট টু লিভ, তোমার মানুষ, তোমার বেঁচে থাকার অধিকার আছে, এটাই হচ্ছে হিউম্যান রাইটস। আর ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তুমি কোনো দেশের নাগরিক, তোমার রাজনীতি করার অধিকার আছে, মত প্রকাশের করার অধিকার আছে, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ঠিক তেমনি আমাদের কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশনও আর্টিকেল 26 থেকে 44-এর মধ্যে অনেকগুলো ফান্ডামেন্টাল রাইটসের কথা এনশিওর করেছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই মৌলিক অধিকারগুলো আছে। তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার এক জিনিস না। মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, চিত্ত বিনোদন, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা। আর মৌলিক অধিকার হচ্ছে আমাদের কনস্টিটিউশনে যে 18টা যে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে, ইকুয়ালিটি বিফোর ল, তারপরে প্রোহিবিশন অফ ফোর্সড লেবার, তারপর ফ্রিডম অফ রিলিজিয়ন, তারপরে রাইট টু প্রোটেকশন অফ ল, তারপরে আমরা বলেছি ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থটস অ্যান্ড কনসাইন্স, এগুলোর কথা বলেছি, ফ্রিডম অফ প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি, এইগুলো সব রাইট টু, তারপরে বলা আছে তোমাদের প্রপার্টি। হ্যাঁ, এই অনেকগুলোর কথা ওইখানে বলা আছে এরকম। হ্যাঁ, তো তোমাদের ওই ফান্ডামেন্টাল রাইটসগুলো পড়তে হবে। পরীক্ষার জন্য তোমার হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে। এবং হিউম্যান রাইটসকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক অনেক ইন্টারন্যাশনাল অনেক ইনস্ট্রুমেন্ট, দলিলের মাধ্যমে। যেমন তার একটা হচ্ছে ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, এটা ছিল হিউম্যান রাইটসের বড় একটা দলিল। আর ফান্ডামেন্টাল রাইটসের বড় দলিল হচ্ছে কনস্টিটিউশন, এর উপরে কিছু নাই। এই জিনিসগুলি আমরা স্টাডি করে বের করার চেষ্টা করব। 4 নম্বর টপিক তোমাদের হচ্ছে ইম্পর্টেন্স অফ ল অ্যান্ড সিগনিফিকেন্স অফ কনস্টিটিউশন। এটা কিন্তু আমরা মিড টার্মে আলোচনা করেছিলাম যে আইনের কী সুবিধা আছে, অ্যাডভান্টেজগুলো কী আছে, আইন থাকার ফলে কী কী সুবিধা আমরা পাচ্ছি, এবং আইনের যে প্রভাবটা আমাদের ফ্যামিলিতে, সোসাইটিতে, ইকোনমিক্সের উপর, রিলিজিয়নের উপর, পলিটিক্সের উপর, ওভারঅল কালচারের উপর কীভাবে লয়ের একটা প্রভাব আছে, এগুলো জানার চেষ্টা করব। এবং সিগনিফিকেন্স অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের তাৎপর্য, সংবিধান থাকার ফলে কি একটা সংবিধান তাৎপর্যটা আসলে কি। কনস্টিটিউশন তাৎপর্য হচ্ছে কনস্টিটিউশনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, সরকার পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর কাজ এদের দিক থেকে কনস্টিটিউশনে দেওয়া থাকে, রাষ্ট্রপতি দেওয়া থাকে, মন্ত্রী, এমপি সবার দায়িত্ব দেওয়া থাকে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এই সবগুলো বিভাগ, যে 3টা অর্গান আছে রাষ্ট্রের, সরকারের 3টা অর্গানের কাজগুলো কিন্তু এর মাধ্যমে পরিচালিত হয়, বলে দেওয়া আছে কীভাবে ইলেকশন হবে, নির্বাচন হবে, কীভাবে সরকার গঠন করতে হবে, নাগরিক হিসেবে কী অধিকার, মৌলিক অধিকার, সকল কিছুর সুপ্রিম, কনস্টিটিউশনকে বলা হয় সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। অর্থাৎ বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের সংবিধান জানা অত্যাবশ্যক, এবং সংবিধানের অধিকারগুলো জানতে হবে যে সংবিধানে কী বলেছে, কনস্টিটিউশন কী বলেছে। তো এই বিষয়গুলো আমরা তাৎপর্যগুলো জানার চেষ্টা করব। তোমাদের 5 নম্বর টপিক রুল অফ ল অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার ইন বাংলাদেশ, এগুলো আমরা স্টাডি করতে হবে। তোমাদেরকে ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা টপিকের ম্যাটেরিয়ালস আমি তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে টাইম টু টাইম দিয়ে দিব। সো আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে কোশ্চেন করতে পারো, ফিডব্যাক দিব। 5 নম্বর টপিকটা হচ্ছে রুল অফ ল অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার ইন বাংলাদেশ। অর্থাৎ রুল অফ ল মিনস আইনের শাসন এবং ক্ষমতার স্বতন্ত্রীকরণ বাংলাদেশ প্রেক্ষিতে। অর্থাৎ 2টা টপিক এখানে, রুল অফ ল অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার। রুল অফ ল হচ্ছে আইনের শাসন, আর সেপারেশন হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রুল অফ ল কাকে বলে? আইনের শাসন বলতে আমরা আসলে কী বুঝি? রুল অফ ল হচ্ছে দ্য সুপ্রিমেসি অফ দ্য ল, অর্থাৎ রাষ্ট্রীয় সোসাইটিতে লর সুপ্রিমেসি যদি থাকে তাহলে ধরে নিতে হবে এখানে রুল অফ ল আছে। এবং রুল অফ আছে কি না এটা অ্যাসেস করার প্যারামিটার, এটার কিন্তু স্কেল আছে। হ্যাঁ, এবং এই রুল অফ ল এর ক্যারেক্টারিস্টিক্স কিন্তু, যদিও এই রুল অফ ল এর ধারণাটি এডওয়ার্ড কোক সর্বপ্রথম দিয়েছিল, কিন্তু এটার আনুষ্ঠানিক বা ইন্টারন্যাশনাল একটা রিকগনিশন বা একাডেমিক রিকগনিশন যদি বলি, এভি ডাইসি তার একটি কাজের মাধ্যমে সবাইকে জানিয়েছিল। এবং এভি ডাইসি 3টা প্রিন্সিপালের কথা বলেছেন, যে 3টা প্রিন্সিপাল থাকলে ধরে নিতে হবে রুল অফ ল, আইনের শাসন আছে কোনো একটি দেশে বা কোনো সমাজ ব্যবস্থায়, রুল অফ ল, আইনের শাসন আছে কিনা ওটা দেখার 3টা ধাপ আছে, ওগুলো আমরা লেকচারের পরবর্তীতে দেখে নিব। সেপারেশন অফ পাওয়ার বলতে বোঝাচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। কার ক্ষমতা? আমার, তোমার, কার ক্ষমতা? রাষ্ট্রের ক্ষমতা। আসলে সরকার পরিচালিত হয় 3টা অর্গানের মাধ্যমে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এটা আমরা সবাই জানি।
হ্যাঁ, তোমরা যারা পৌরনীতি পড়েছো ইন্টার লেভেলে, 3টা অর্গানের মাধ্যমে সরকার তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং সংবিধানও তাই বলা আছে। তো লেজিসলেটিভ অথরিটি হচ্ছে যারা পার্লামেন্টে আইন তৈরি করে, দ্য ল মেকার্স। তারপরে দ্বিতীয় ধাপে বলছে এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ, যারা ওই লগুলো ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন করে। থার্ড ওয়ান দ্য জুডিশিয়ারি, জুডিশিয়ারি হচ্ছে বিচার বিভাগ। যদি ওই ল এর উপর কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, ল এর ভায়োলেশন ঘটে, সেক্ষেত্রে জুডিশিয়ারি ওটার প্রতিকার দিবে। তো এই যে 3টা অর্গানকে একসাথে কাজ করতে হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য। তো এই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এক অর্গান আরেক অর্গানের উপর অনেক সময় সুপ্রিমেসি করার চেষ্টা করে, ওভারল্যাপিং করে। হ্যাঁ, এবং পারফেক্ট নিয়মটা হচ্ছে প্রত্যেকটা অর্গান যে যার জায়গায় স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু যদি দেখা যায় একটা অর্গান আরেকটা অর্গানের উপর সুপারসিড করছে বা ওভারল্যাপিং করে নিজেদেরকে আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, এবং সেটাও কিন্তু রুল অফ ল, আইনের শাসনের একটা জন্য থ্রেট হতে পারে। এবং এখানে বলা হচ্ছে যে এবং সেপারেশন অফ পাওয়ারের কিন্তু অন্যতম একটা দিক হচ্ছে যে আইন বিভাগ, জুডিশিয়ারি অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। হ্যাঁ, যদিও যারা ল মেকার পার্লামেন্টে আইন তৈরি করে তাদেরকে বলা হয় যে তারাই সব কিছু করতে পারে, এমপিসরা, কিন্তু এখানে বলা হচ্ছে ক্ষমতার ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। কারণ একতরফা যদি কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টটা এই কারণে ডেভেলপ করেছে, একতরফা কোনো অর্গানকে বেশি ক্ষমতা দেওয়া হলে তারা কিন্তু যাচ্ছে তাই কাজ করতে পারে, আরবিট্রারি পাওয়ার ইউজ করতে পারে। এই কারণে চেক অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য কিন্তু সেপারেশন অফ পাওয়ারের দরকার আছে, এবং যাতে একটা অর্গান আরেকটা অর্গানকে চেকে রাখতে পারে, যাতে তারা কোনো এক্সেসিভ পাওয়ার এবিউজ করতে না পারে, ইউজ করতে না পারে। তো এইগুলোই আমরা জানার চেষ্টা করবো, কে কীভাবে এবিউজ করে, বাংলাদেশে কী অবস্থায় আছে, এগুলো লেকচারে জানার চেষ্টা করবো। লাস্ট ওয়ান, দ্য কোর্ট স্ট্রাকচার ইন বাংলাদেশ, সাইবার ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল অ্যান্ড এনভায়রনমেন্টাল ল। এই বিষয়গুলোর উপর ছোটো ছোটো করে তোমাদের লিখতে হবে, জানতে হবে, এবং এর বেসিক প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা নাগরিকের জানা দরকার। বাংলাদেশের কোর্ট স্ট্রাকচার, আদালত ব্যবস্থা মুখস্থ থাকতে হবে প্রত্যেকটা নাগরিকের। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমরা জানি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2টা ভাগ আমরা জানি, একটা হচ্ছে এপিলেট ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এবং এপিলেট এবং হাইকোর্ট ডিভিশনের কিন্তু 2টা করে ভাগ আছে, একটা হচ্ছে সিভিল সেকশন, একটা হচ্ছে ক্রিমিনাল সেকশন। এগুলো সবচেয়ে আপার কোর্ট, অ্যাপেক্স কোর্ট। এরপরেই লোয়ার কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট। সাবঅর্ডিনেট হচ্ছে অধীন, মানে নিম্ন আদালত, জেলা পর্যায়ে যেগুলো থাকে। এই ক্ষেত্রে এই নিম্ন আদালতগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা সিভিল কোর্ট আর একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্টগুলোকে আমরা আবার 5টা দেখেছি এখানে। সিভিল যে দেওয়ানি মামলাগুলো জেলা পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে দেখা হয় ডিস্ট্রিক্ট জাজ, তার নিচেরটা হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারপর হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপর অ্যাসিস্ট্যান্ট জাজ। এই 5টা ক্যাটাগরি হচ্ছে আমাদের দেওয়ানি যে বিচারিক ব্যবস্থা, বিচারকরা যারা মাননীয় বিচারকরা বসেন, 5টা হচ্ছে ক্যাটাগরি। ঠিক তেমনি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে জেলা পর্যায়ে সাবঅর্ডিনেট কোর্টের 2টা সেকশনে ভাগ, একটা সেশন কোর্ট আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে। সেশন কোর্টে আবার 3টা ধাপ আছে। সেশন কোর্টে আমরা যেটা জানি যে সেশন জাজ কোর্ট, এডিশনাল সেশন জাজ কোর্ট অ্যান্ড জয়েন্ট সেশন জাজ কোর্ট, এই 3টা জেলা পর্যায়ে থাকে। এর পাশাপাশি ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে। ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর আবার 2টা ওয়ে আছে, একটা মেট্রোপলিটন এরিয়ার জন্য, একটা মেট্রোপলিটন এরিয়ার বাইরে যদি জুরিসডিকশন হয় অপরাধ সংঘটিত ওইটার জন্য। মেট্রোপলিটন এরিয়ার জন্য এক ধরনের কোর্ট আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, আর যারা মেট্রোপলিটন এরিয়ার বাইরে জুডিশিয়াল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। সো এগুলো হচ্ছে কোর্ট স্ট্রাকচার, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, যে প্রত্যেক নাগরিকের জানা দরকার যে কোন কোর্টগুলো কোথায়, তাতে কাজটা কী আসলে। তারপর সাইবার ল, ইন্টারনেট আইন, অর্থাৎ যেসব রুলস অ্যান্ড, আমরা লয়ের ডেফিনিশন জানি, law means some rules and regulation which regulates the internal and external behavior of a human being. এটা হচ্ছে জেনারেল লয়ের ডেফিনেশন। এই ক্ষেত্রে কিন্তু আমরা যে বলতে পারি সাইবার ল মিনস সাম রুলস অ্যান্ড রেগুলেশন হুইচ কন্ট্রোলস অ্যান্ড রেগুলেটস দ্য অল দ্য কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট রিলেটেড অ্যাক্টিভিটিস। দ্যাট মিনস কম্পিউটার, ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন রিলেটেড যত অ্যাক্টিভিটিস রিলেটেড যত ধরনের রুলস রেগুলেশন আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সবগুলোকে আমরা সাইবার ল বলছি। এবং সাইবার লটা, ইন্টারনেট লটা বর্তমান যুগে আরও বেশি, বর্তমান সময়ের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ সবাই এখন আমরা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গিয়েছি। এবং এইটার উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ ওটা আইন তৈরি করা হয়েছে, আইসিটি অ্যাক্ট, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006। ওই যে আইসিটি অ্যাক্ট, ওই আইসিটি অ্যাক্টে বলা আছে কী করলে সাইবার অপরাধ হবে, কী করলে আমরা পানিশমেন্ট কী হব, তোমার কেউ যদি সাইবার অপরাধ করে থাকে তার শাস্তি কোথায় হবে, হ্যাঁ, এবং শাস্তি পাওয়ার পর সে আপিল করতে হলে আপিল কোথায় করবে, এই সকল বিষয়গুলো ওখানে বলা আছে। এছাড়া 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামেও কিন্তু এক ধরনের নতুন ধরনের আইন করা হয়েছে। অর্থাৎ আমাদের ইন্টারনেট, কম্পিউটার, টেলিকমিউনিকেশন এসব রিলেটেড বিষয়গুলোকে আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করার জন্য যে নিয়মকানুন, বিধিবিধান, সবগুলোকে আমরা বলছি সাইবার ল।
তারপর আমরা বলছি নেক্সট টপিকটা ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল মিনস বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন। বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন হচ্ছে আমরা সম্পত্তি বলতে যা দেখি, বাড়ি গাড়ি আশেপাশে যা আছে সবই তো সম্পদ, হ্যাঁ, কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে বিশেষ ধরনের সম্পদ যা খালি চোখে দেখা যায় না, ফিল করা যায়। এবং এই সম্পত্তিগুলোরও ইকোনমিক ভ্যালু আছে, অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি প্যাটেন্ট, ট্রেডমার্ক, copyright, geographical indications, integrated circuit layout design, trade secret, হ্যাঁ, ট্রেডিশনাল নলেজ, এগুলো যদি বলি এসবগুলি হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পত্তি। এবং বুদ্ধিভিত্তিক সম্পত্তি হচ্ছে সেই সম্পত্তি যা তৈরি করতে কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের বিশেষ জ্ঞান, দক্ষতার, নলেজের প্রয়োজন হয় এবং যা সহজে সবাই তৈরি করতে পারে না, সেগুলি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে সাধারণ প্রপার্টি কিন্তু অবশ্যই গুণগত পার্থক্য রয়েছে, হ্যাঁ। এবং কেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের জানা দরকার এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। দ্য লাস্ট ওয়ান, এনভায়রনমেন্টাল ল, পরিবেশ আইন। পরিবেশ আইন অবশ্যই আমাদের পরিবেশের উপরে আমরা বেঁচে আছি, আমরা যা কিছু আছে তা নিয়েই পরিবেশ, সারাউন্ডিং অ্যাটমসফিয়ার যা কিছু সবই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের অংশ, এবং প্রতিনিয়ত আমরা সেই এনভায়রনমেন্টের ক্ষতি সাধন করছি। বিধায় এই তাদের পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য আইন তৈরি করার প্রয়োজন পড়লো, এবং সেই হিসাবে পুরো বিশ্বের মতো বিশ্বের নানা দেশেও আইন তৈরি হয়েছে এনভায়রনমেন্টাল রিলেটেড। ওটার উপর ভিত্তি করে বাংলাদেশও পরিবেশ সুরক্ষায় নানা ধরনের আইন তৈরি করেছে। ফরেস্ট, বন সুরক্ষা, বনের জন্য আইন, পাহাড় কাটা রক্ষার জন্য পাহাড় সুরক্ষার জন্য আইন, ইট ভাটা, ব্রিক ফিল্ডস আছে, ব্রিক্স ফিল্ডের কারণে কালো ধোয়ার মাধ্যমে পরিবেশ দূষিত হয়, ওইটার থেকে সুরক্ষার জন্য আইন, ভেহিকেলস থেকে যে কালো ধোয়া বেরোচ্ছে ওগুলো থেকে বাঁচার মানে সুরক্ষার জন্য আইন, সামগ্রিক সব কিছুকে সুরক্ষা দেওয়ার জন্য আইন তৈরি করা হয়েছিল। ওই আইনটার নাম হচ্ছে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995। এছাড়া এটার পরবর্তী 2000 এবং 2010 একটা অ্যামেন্ডমেন্ট আসে, এবং এনভায়রনমেন্ট কোড অ্যাক্ট 2010, পরিবেশ আদালত আইন, এগুলোর মাধ্যমেই পুরো পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনগুলো করা হয়েছে, যেগুলো আমাদের জানা দরকার। এবং আমরা পরিবেশ কীভাবে আমরা কাজ করলে পরিবেশ আইনকে আমরা সম্মান জানাতে পারবো, পরিবেশ আইন লঙ্ঘন হবে না, সেগুলো আমাদের প্রত্যেকটা নাগরিকের জানা দরকার। কারণ এখন যা বিশ্বের বর্তমান অবস্থা, গ্লোবালাইজেশন এবং বিশ্বের যে বর্তমান অবস্থা, পরিবেশ কিন্তু 1 নম্বর প্রায়োরিটি হিসেবে আসছে, জনস্বাস্থ্য এবং পরিবেশ একটার সাথে রিলেটেড। সো এই ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল লয়ের মারাত্মক একটা বড় ভূমিকা আছে, এগুলো আমাদের জানা দরকার। তো আজকে আমি ওভারঅল আমাদের ফাইনাল যে আমাদের এক্সাম আসবে তার জন্য ওভারঅল সবগুলো টপিক্সের উপর একটা সারসংক্ষেপে তোমাদের একটা ধারণা দিয়েছি। টাইম টু টাইম এগুলোর উপর আমি বিভিন্ন ক্লাস বা লেকচার দিব, এবং এই রিলেটেড তোমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, ডকুমেন্ট আমি অনলাইনে, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এবং এই সংক্রান্ত যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবা, আমি এটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আর সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।